আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পিবিএ টিভির আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহমান সাল্লে। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি আমতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রকুনুজ্জামান খান, যিনি 6 মাস আমতলীতে দায়িত্ব পালন করছেন এবং এই 6 মাসে তিনি যে কাজগুলো করেছেন, শিশু পার্ক স্থাপন করেছেন, পুনর্নির্মাণ করেছেন, শহীদ মিনার, স্মৃতিস্তম্ভ, মুক্তিযুদ্ধ মঞ্চ সহ বেশ কিছু কাজ, আমতলী পৌরসভাকে ডিজিটালাইজেশন করা সহ যে কাজগুলো করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন এবং সবাইকে তিনি এক প্রকার তাক লাগিয়ে দিয়েছেন। আমরা তার কাজের গল্পগুলো শুনবো এবং খুব কম সময়ে বেশি কাজ করার রহস্যটা তিনি কীভাবে পেয়েছেন এই বিষয়ে নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রকুনুজ্জামান খানের সাথে। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠানে। বিগত দিনে আমরা অনেক কর্মকর্তাকে দেখেছি, তারা আসলে এসেছেন, দায়িত্ব পালন করেছেন, তারাও বিভিন্ন ক্ষেত্রে জনপ্রিয় ছিল, কিন্তু আপনাকে আমরা দেখেছি ভিন্নভাবে যে কম সময় বেশি কাজ করা মানুষ। আপনি একমাত্র আমাদের দৃষ্টিতে ধরা পড়লো। এই যে কম সময় বেশি কাজ করার প্রেরণাটা মূলত কোথায় পেয়েছিলেন? একেবারেই যদি বলি, আমতলী আসলে ইতিহাস ঐতিহ্য ভরপুর। এটা কমিউনিকেশন হাব, এটা বরগুনার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম উপজেলা, এবং এটা সারা বাংলাদেশের মধ্যে বেশ ভালো পরিচিত যে আমতলী উপজেলার থেকে সকল জায়গায় যাতায়াত করা যায়। এখানে তরমুজের জন্য বিখ্যাত। এগুলো বিষয় যদি মিলিয়ে দেখি তাহলে আসলে আমাদের এই উপজেলাটা সত্যি আসলে বেশ কিছু জায়গায় অবহেলিত। আমরা যদি উপজেলা পরিষদের ভিতরটাই দেখি, একেবারেই মনে হতো যে পুরাতন যে জরাজীর্ণ ভবনগুলো, কন্ডেমকৃত যে ভবনগুলো, সেই ভবনগুলো আসলে হাতছানি দিচ্ছে সবসময়। তো এটা একটা। আর আরেকটা হলো, এখানে যখন প্রথম সভা করি, যখন মানুষের সাথে কথা বলি, মানুষের যখন প্রত্যাশাগুলো আসলে দেখতে পাই, শুনতে পাই, তখন আসলে নিজের মধ্যে ভিন্ন রকম ইচ্ছা জাগ্রত হয়। যেহেতু আগেও আমি ইউনো হিসেবে পাথরঘাটায় ছিলাম, ওখানে দীর্ঘ সময় কর্মরত ছিলাম। তো সেই জায়গার কাজ এবং মানুষের বিহেভিয়ার সব কিছু মিলিয়েই আসলে আমাকে আরও উদ্দীপনা যোগাচ্ছিল যে নতুন নতুন কিছু করা যায় কি না। এখানে যে জিনিসটা মানুষের মধ্যে চাহিদা আছে, অনেক দিন ধরে মানুষ এটা স্বপ্ন দেখছে, এগুলোকে কেন্দ্র করেই মূলত আসলে কাজগুলো করা এবং মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা, অফিসিয়াল যে অর্পিত দায়িত্বগুলো, এই অর্পিত দায়িত্বগুলো পালন করে। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আপনি যেখানে দায়িত্ব পালন করেছেন, প্রশাসনিক দায়িত্বের বাইরেও সমস্ত শ্রেণীর মানুষদেরকে জমিয়ে রাখা, জমজমাট করে রাখা, একটু প্রেরণাবন্ত রাখা, এই বিষয়টি আপনি মূলত কীভাবে এটি সামলাচ্ছেন, কীভাবে মূলত এত কিছু? আমরা এখানে কাজ করতে আসি, এটা সরকারের প্রতিনিধি হিসাবে এখানে কাজ করি। তো প্রতিনিধি হিসেবে কাজ করতে গিয়ে আসলে বিভিন্ন দপ্তরের সাথে কমিউনিকেশন হয়, বিভিন্ন ধরনের যে কমিউনিটিগুলো আছে সেই কমিউনিটিদের সাথে আসলে সম্পর্কটা ডেভেলপ করতে হয়। এই জায়গাটায় কমিউনিকেশনটা যখনই বেশি থাকবে, আমি যেটা বিশ্বাস করি, তখন যে আমার সোর্স লাগবে না, অটোমেটিক তারা সোর্স হিসাবে কাজ করবে। আমার কোনো কিছু জানতে হবে না, তারাই আমাকে জানাবে। এই যে জায়গাটা আমি চাই পারস্পরিক যত সৌহার্দ্য বৃদ্ধি পাবে, সম্পর্ক যত বৃদ্ধি পাবে, সেই ক্ষেত্রে আমাদেরকে জনস্বার্থে যে এখানে নিয়োগ দেওয়া হয়েছে, সেটাও আসলে আমি বিশ্বাস করি যে এটার মাধ্যমে আরও বেশি কাজ করা যাবে, বেশি সরকারের যে দায়িত্বগুলো আছে এই দায়িত্বগুলো পালন করা যাবে। অনেকেই বেশি কাজকে এড়িয়ে চলে কিংবা ভয় পায়, যারা আসলে নিতে পারে না। এক্ষেত্রে আপনি আরও বেশি কাজ করতেছেন, এটি আসলে কখনো বিড়ম্বনার শিকার হতে হয় কিনা, বা বিব্রত কোনো পরিস্থিতিতে পড়তে হয় কিনা বেশি কাজ করার কারণে, এমনটা হয় কিনা? আমি যেহেতু সাধারণ মানুষই চেয়েছে, এখানে যারা আছে, যারা বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন কমিউনিটি আছে, তাদের থেকেই কিন্তু এই দাবিগুলো। যেমন হল রুমের বিষয়টা যদি বলি, তাহলে হবে যে আমাদের এখানে কিন্তু হল রুম নাই। আমরা 2023 সালে কন্ডেমকৃত যে ভবনটা, সেই ভবনটাই হল রুমের মিটিংগুলো পরিচালিত হয়েছে। যখনই বৃষ্টি হয়েছে আমরা কিন্তু হল রুমে মিটিংগুলো করতে পারিনি, আমাদের কিন্তু মিটিংগুলো বাদ দিতে হয়েছে। লাস্টে কিছুদিন কিন্তু আমাদের ওই যে পৌরসভায়, উপজেলা পরিষদের মিটিংগুলো আমাদের করতে হয়েছে পৌরসভায় গিয়ে। তো এটা আসলে আমাদের জন্য এক যে দূরত্ব, তারপরে ওখানে অ্যাকোমোডেশন, তারপরে সবাইকে এখান থেকে ওখানে যাওয়া, এটা আসলে টাফ। তো এটা প্রথম দিন থেকেই দেখেছি, তাদের কাছ থেকে শুনেছি, যার জন্য এগুলো মানুষ আসলে চাচ্ছিল। শিশু পার্কের বিষয় যদি বলি, এখানে আমাদের এই উপজেলা আসলে কোথাও কোনো শিশুদের বিনোদন ছিল না, যে আমাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ, তাদের মনস্তাত্ত্বিক যে বিকাশ, এই বিকাশের জায়গাটা আসলে ওইভাবে নাই, অনুপস্থিত ছিল। তো এটার জন্য আসলে শিশু পার্ক এটা করা হয়েছে। তারপর আমাদের এখানে সাংস্কৃতিক চর্চার জন্য কোনো জায়গা আসলে ওইভাবে নাই। আপনি যদি আশেপাশে দেখেন, এইভাবে নাই বললেই নাই।
তো সেটার জন্য আসলে মুক্ত মঞ্চটা স্থাপন করেছি, এগুলো তারা বলছিলেন। তারপর শহীদ মিনার, আমরা সরকারি কলেজে আসলে শহীদ মিনার যেটা ফুল দিতাম সেখানের অবস্থা আসলে খুব নাজুক, জরাজীর্ণ, এটাও আসলে খুব বলতেছিলেন, এবং বিভিন্ন সময় মানববন্ধন বিভিন্ন কিছুর কথাও তারা বলতেছিলেন। তারপর হলো এটার সাথে হলো স্মৃতিসৌধ, আমরা আসলে যে 16 ডিসেম্বর 26শে মার্চ বা অন্যান্য সময় আসলে মানুষকে যে জানানো যে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে, সেই বিষয়টাও আসলে আমাদের জানানোর মতো এখানে ওইভাবে ছিল না, মাধ্যম ছিল না। তো এই জায়গাগুলো আসলে সব সময় লাগে, এগুলো আসলে আরও অনেক আগেই গড়ে ওঠার কথা। তো যেহেতু হলো সাধারণ মানুষের অনেক দাবি ছিল, নেতৃবৃন্দ যারা কমিটির সদস্য তাদের দাবি ছিল, সেটা মানে প্রতিফলনটা আসলে ঘটানো হয়েছে। আর এই ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা বিধি মোতাবেক হয়েছে, সুতরাং সেই জায়গায় সৎসাহস ডেফিনেটলি থাকবে। এবং আমি এটা বিশ্বাস করি যে আমি যা কাজ করেছি এটার লাইবিলিটি আমার, এবং এটা এখনও যেমন, এটা পরেও এমন, মানে যতদিন থাকবো, যতদিন মানে এই অফিস ব্যবস্থাপনা থাকবে, ততদিন পর্যন্ত এই লাইবিলিটি এটা আমাকেই বহন করতে হবে। মানে আপনি সৎ সাহসের সঙ্গে দায়িত্ব নিতে চাচ্ছেন দ্বিধাহীনভাবে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। বেশি কাজ করার পরও যখন সমালোচনা শুনতে হয় তখন মূলত কেমন লাগে ব্যক্তি মানুষ হিসেবে? বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা হলো যে আসলে সমালোচনার দরকার আছে। সমালোচনা যদি না হয় তাহলে মানুষ হলো ভিন্ন রকম হয়ে যায়। সমালোচনা গ্রহণ করার মানসিকতাও যথেষ্ট পরিমাণে আছে, এবং আমি আসলে গঠনমূলক সমালোচনাও চাই, যে সমালোচনাগুলো আসলে আমার জন্য সুবিধা হবে কাজ করার ক্ষেত্রে, আমি আরও সতর্ক হতে পারবো, আমার লোকজন যারা আছে, যারা কাজ করতেছে, তারা বেশি সতর্ক হবে। যেহেতু এগুলো প্রত্যেকটা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন হয়েছে, আমার যে সংশ্লিষ্ট দপ্তর আছে তারা এই জিনিসগুলো বুঝে নিয়েছে। তো সেই ক্ষেত্রে আমার এই বিষয়গুলো নিয়ে আমি সবসময় তাদেরকে সাধুবাদ জানাই, যারা হলো সমালোচনা করবে বা যারা ভিন্নভাবে দেখবে, আমি সাধুবাদ জানাই, এবং তাদের গঠনমূলক মানে সমালোচনা নিয়ে, তথ্য নিয়ে, উপদেশ নিয়ে যদি আরও ভবিষ্যতে কোনো কারেকশন, কোনো সংশোধনের প্রয়োজন হয় সেটা করব। মানুষ তো ভুলে উঠবে না, সেই জায়গায় তো আমি নগণ্য মানুষ, সেই জায়গায় হতেই পারে। তো এটা যদি আসে সেটা ডেফিনেটলি সেটা ফেস করার ইচ্ছা আছে ডেফিনেটলি। 2023 সাল থেকে আপনি উপকূলে বিভিন্ন উপজেলার দায়িত্ব পালন করছেন, আমরা শুনেছি 4টি উপজেলার দায়িত্বে ছিলেন আপনি। উপকূল নিয়ে আপনার ভাবনাটা মূলত কি, কেমন অভিজ্ঞতা হলো এই দীর্ঘ সময়? উপকূল নিয়ে ভাবনার বিষয় যদি বলেন, আমরা আসলে, আমি যদি পার্সোনালি যদি বলি, আমার আসলে বরিশাল রিজিয়নে কখনোই আসা হয়নি। আমার পশ্চিম সুবাদে হলো বরিশাল রিজিয়নে প্রথমে এসেছি, তারপরে পাথরঘাটার মতো জায়গায় হলো প্রথমে কাজ করার সুযোগ পেয়েছি, জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। তো ওখানে সেবা করতে গিয়ে যেটা হয়েছে, এটা হলো যে ওই জায়গাটায় কিন্তু হলো এই সর্বশেষ যদি বলি যে বড় ঘূর্ণিঝড় সিডর, সেখানে কিন্তু অনেক মানুষ মারা গিয়েছে, প্রায় 353 বা এরকম পরিসংখ্যানটা এরকম হবে। তো ওরকম মারা গেছে, যেটা সরকারি হিসাব। আর নিখোঁজ হয়েছেন প্রায় 91 জন জেলে নিখোঁজ হয়েছেন, যেহেতু ওটা জেলে অধ্যুষিত। আর আহত হয়েছেন তো এটা অগণিত। আর সেটা যেমন এফেক্ট আছে। এর পরের বিষয়গুলো যদি বলি, যে ঘূর্ণিঝড় হামুন যেটা গেল, সেটাতে কিন্তু আমাদের হলো 25 জন, ঘূর্ণিঝড় মিডিলি যেটা গেল সেটাতে হলো 25 জন জেলে কিন্তু আমাদের নিখোঁজ হয়ে আছে। ইভেন কি স্টিল নাও তারা হলো নিখোঁজ। তো নিখোঁজ জেলে যারা আছে, এরা তো পাথরঘাটার প্রাণ, পাথরঘাটার অর্থনৈতিক প্রবাহটাই নিয়ন্ত্রিত হলো তাদের মাধ্যমে। তো তাদের নিয়ে একটা স্মৃতিসৌধ ওখানে করা হয়েছে নিখোঁজ জেলেদের, 188 জন স্মৃতিসৌধ, 88 জন জেলের তালিকা সেখানে সংরক্ষিত আছে, যারা বিগত প্রায় 30 বছরে নিখোঁজ হয়েছেন, 93 সাল থেকে। তো ওখানে আসলে পাথরঘাটার বিষয়ে যত বলতে যাব, উপকূলীয় এলাকা এবং উপকূলীয় মানুষ আসলে জীবন যুদ্ধ যেটা বলে, এটা আসলে উপকূলেই দেখা যায়। এটা আমরা যারা আসলে ওই পাশে থাকি, আমরা আসলে এটার ফিলিংসটা ওইভাবে বুঝবো না, কিন্তু হলো চেষ্টা করেছি তাদের ফিলিংসটা নেওয়ার, তাদের প্রতি এমপ্যাথি হওয়ার জন্য চেষ্টা করেছি, এবং উপকূলের সাইটগুলো ভিজিট করেছি, দেখেছি, তাদের কথা শুনেছি। তো আসলে একটা অসহনীয় একটা অবস্থা তাদের জন্য। যেমন একটা তো হলো প্রাকৃতিক দুর্যোগ উপকূলে, আরেকটা আছে যে ওখানে হলো পানির যে সমস্যা। এটা হলো আমার পাথরঘাটাতে আসলে পানি লবণাক্ত পানি, এবং হলো ডিপ টিউবওয়েল দেখা যায় হয় না, যার জন্য হলো পৌরসভার পানি কিন্তু দেখা যায় প্রায় 17 কিলোমিটার দূর থেকে হলো পৌরসভার পানি, মানে পানি সাপ্লাই করে, সেটা হলো নিয়ে আসার পরে মানুষ ব্যবহার করে। তো তারপরে হলো যে তালতলিতে কিছুদিন দায়িত্ব পালন করেছি, সেখানে অতিরিক্ত দায়িত্ব ছিল। তো সেটাও হলো উপকূলীয় উপজেলা, এবং সেখানেও কিন্তু সিডর সহ পরবর্তী সময় মৃত্যুর ঘটনা ঘটেছে, নিখোঁজের ঘটনা ঘটেছে। এবং ওই সাইক্লোনগুলো যখন হিট করে, সমুদ্রে কোনো কিছু হওয়া মানে হলো এই দুটা উপজেলায় আপনার হিট করবেই, একটা হলো পাথরঘাটা, তারপরে হলো তালতলিতে।
তো এই জায়গাগুলো আসলে ভীষণ কষ্টের, ভীষণ চ্যালেঞ্জের। সুবিধা যদিও কিছু মাছের সুবিধা আছে, কিন্তু এর চেয়ে একটা বড় একটা অসুবিধা হলো যে মানুষকে সার্বক্ষণিকভাবে এই দুর্যোগ মোকাবেলা করতে হয়, মানবসৃষ্ট দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, সব কিছু মোকাবেলা করতে। তো আমি মনে করি যে বরগুনা আসলে একটা চ্যালেঞ্জিং একটা জায়গা, বিশেষ করে হলো এই উপকূলীয় বাসীর জন্য। আর আমাদের জন্য বড় সুবিধা হলো যে এই মানুষগুলোর সাথে কাজ করার একটা সুযোগ পাওয়া। একই সাথে উপজেলা শহরের দুটো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, উপজেলা পরিষদ এবং পৌরসভা, দুটো সামলাতে হচ্ছে। এরকম সময় বাংলাদেশ খুব একটা আসেনি। আপনার অভিজ্ঞতাটি পেলেন, মূলত দুটো প্রতিষ্ঠান সামলানোর অভিজ্ঞতাটা কতটা বেশি চ্যালেঞ্জিং ছিল কিনা? দুটো প্রতিষ্ঠান, এটা তো ডেফিনেটলি। ইউনো অফিসটা আমরা চালাই, উপজেলা পরিষদ চেয়ারম্যানের যে বিষয়গুলো আছে এইগুলো বিষয়টা আসলে যেহেতু আমাদের ফাইলগুলো উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে যেত, অল্প কিছু ফাইল যেত, তো ওটা আমাদের এজুয়াল কাজ, ওগুলা নিয়ে আমরা আসলে খুব বেশি ফেস করতে হয়নি। কিন্তু ইউনো অফিসের যে বড় একটা পরিসর আছে, পৌরসভারও কিন্তু একেবারে সেম একটা পরিসর কিন্তু পৌরসভারও রয়েছে, এবং দুটো পৌরসভায় কাজ করা হয়েছে, পাথরঘাটা পৌরসভা এবং আমতলী পৌরসভা, দুটোই ক শ্রেণীর পৌরসভা, এবং এখানে লোকবলের সংখ্যা অনেক বেশি। তারপরে ফিনান্সিয়াল যে বিষয়গুলো আছে এগুলো যেহেতু হলো পৌরসভার নিজস্ব কিছু এখতিয়ার আছে বিধি মোতাবেক, তো ওই জায়গাগুলো ম্যানেজ করাটাও আসলে বেশ চ্যালেঞ্জিং। তো তারপরেও বলবো যে সেবা সহজতর করার জন্য, স্বচ্ছতা বৃদ্ধি করার জন্য চেষ্টা করেছি হলো এটা মানুষের কাছাকাছি যাওয়ার জন্য, মানুষের কথা শোনার জন্য, সেবাকে সহজতর করার জন্য। দুটো পৌরসভায় কাজ করেছে অ্যাটলিস্ট মানুষের যে সুবিধাগুলো, যেমন হলো যে আর্থিক স্বচ্ছতার জন্য আমার ব্যাংকিং সিস্টেমটা দরকার, শতভাগ ব্যাংকিং সিস্টেমে হলো আমরা কাজ করেছি, ব্যাংকিং সিস্টেম চালু করেছি। যেমন পাথরঘাটাতে হলো ব্যাংকের বুথ, যেটা এই টাকা কালেকশন বুথ, যেটা হাতে নগদ নেওয়া একদম বন্ধ করে দিয়েছে, এবং সরাসরি কালেকশন তো ব্যাংকের মাধ্যমে, ওখানে ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে, বুথ প্রতিষ্ঠা করা হয়েছে। আমতলীতেও কিন্তু সেম ঘটনা ঘটিয়েছে, এটা হলো যে এখানেও কিন্তু ব্যাংকের বুথ প্রতিষ্ঠা করা হয়েছে। ইসিবি ব্যাংক এখানে দায়িত্ব পালন করছে, ওখানে এনআরবিসি ব্যাংক। তো ওগুলোর হোল্ডিং সেবা, পানির বিল, লাইসেন্স, যতগুলো সেবা, প্রায় 47 ধরনের সেবা এটা দিতে হয়। আমি হলো যেটা পাথরঘাটে যেটা করেছি আমার সহকর্মীদের মাধ্যমে, প্রায় 6 মাসের মতো সময় লেগেছে আমার অনলাইনে যেতে। আমি আমার আমতলী পৌরসভায় যখন গিয়েছি, প্রায় 1 মাসের মধ্যে আমি সকল সেবা হলো অনলাইনে নিতে পেরেছি, এবং আমাদের মোবাইল ব্যাংকিংও চালু হয়েছে। যে আমতলীবাসী এখানে যেটা ডিজিটালাইজেশন, এদের এখন আর ব্যাংকে যাওয়া দরকার নেই। এখন তারা রকেটের মাধ্যমে টাকা জমা দিতে পারবে। তারা যদি মনে করে যে না, তার রকেট অ্যাকাউন্ট নেই, সে যে কোনো রকেটের দোকানে গিয়ে জমা দিতে পারবে। আবার পৌরসভায় রকেটের আউটলেট আছে প্রায় 300, প্রত্যেকের ঘরের পাশে হলো আউটলেট আছে। কোনো ধরনের কোনো সার্ভিস চার্জ লাগবে না। তাদের যেই টাকা বিল আসছে, তো পানির বিল 300 টাকা আসছে, জাস্ট সে হলো তার রকেট অ্যাকাউন্ট থেকে অথবা হলো যে কোনো দোকান থেকে সে দিয়ে দিতে পারবে, ব্যাংকে গিয়ে দিয়ে দিতে পারবে, দেশের যে কোনো প্রান্ত থেকে দিয়ে দিতে পারবে। এটা আমি মনে করি একটা বড় ফ্যাসিলিটিস। আর আরেকটা হলো যে এখানে বেশ কিছু কাজও আমরা আসলে করেছি, শুধুমাত্র অনলাইনকরণেই থেমে থাকিনি। যেমন হলো পানির বিষয়টা যদি বলি, যে আমতলীতে পানির বিষয়টা প্রথম যখন এসেছি তখন কিন্তু পানির যথেষ্ট পরিমাণে ক্রাইসিস ছিল। 4টা পাম্পের মধ্যে আমার হলো 2টা পাম্পই নষ্ট ছিল, তো ওগুলো হলো মেরামত করে নতুন ক্রয় করে এগুলো হলো দেওয়া হয়েছে, চালু আছে। এবং একটা পাম্প আমরা নতুন আমরা আবার ইনস্টল করেছি, নতুন করে টেন্ডার দিয়ে আমরা এটা নিয়ে এসেছি, প্রোডাকশন নিয়ে এসেছি, তো সেটা কাজ করছে। তো আমতলীবাসীর জন্য আরও 2টা হলো, পৌরসভার জন্য আরও 2টা পাম্পের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে, ওগুলো হয়ে গেলে হয়তো 7টা হবে, এখন 5টা রানিং যেহেতু। তো আশা করছি যে আগামী যে সময়টা আছে, আগামী সময়টা অন্তপক্ষে আমরা এগুলো যদি মেনটেন্যান্সের মধ্যে ভালো করে রাখি, পানির জন্য মানুষকে আর পোহাইতে হবে না। অনেক কাজ করেছেন, যদি এই প্রশ্নটি প্রসঙ্গে কিনা আমি বুঝতে পারতেছি না যে কোন কাজগুলো করতে পারলে আপনার ভালো লাগতো, কোনো কাজ ছিল আপনার পরিকল্পনা ছিল কিনা? আমার পৌরসভার মধ্যে সবচেয়ে বেশি আমি যেটা বেশি ফিল করি, এটা হলো পৌরসভাকে অনলাইন করা, অনলাইন এবং হলো ব্যাংকিং সিস্টেম। এই কাজটা আমার কাছে আসলে সবচেয়ে বেশি টাচ করেছে, কারণ এটা নিয়ে আসতে পারলে আমার হলো একদিকে যেমন হলো পাবলিকের কাছ থেকে টাকা যে গ্রহণ করতেছি, ট্যাক্স আদায় করতেছি বা বিভিন্ন বিল আদায় করতেছি, এটা যেমন হলো স্বচ্ছভাবে আমি আদায় করতে পারতেছি। আরেকটা হলো যখন আমি ব্যয় করতেছি তখন আমি স্বচ্ছভাবে ব্যয় করতেছি, কারণ হলো আমি যে টাকাটা ব্যয় করতেছি আমার স্বাক্ষরে ব্যয় হচ্ছে,
যৌথ স্বাক্ষরে ব্যয় হচ্ছে, আবার হলো এটার প্রপার ডকুমেন্টও থেকে যাচ্ছে। ব্যাংকে কিন্তু আমার ডকুমেন্ট থেকে যাচ্ছে যে আমি এই টাকা তুলছি, আমার অফিসে ডকুমেন্ট থেকে যাচ্ছে। মানে এখানে হলো মিসম্যানেজমেন্টটা হওয়ার সুযোগটা খুব কম। আর মিসম্যানেজমেন্ট যদি কোনো কিছু হয়ে থাকে, এটা তো যে করছে সে ব্যক্তিগতভাবে লায়াবল হবে। তো এইটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে যে, এবং এটার মাধ্যমে হলো জনগণের যে ডিজিটালাইজেশনের যে দোরগোড়ায় সেবা, সেটা মানে টাচ করা সব হচ্ছে বেশি আনন্দ দেয়, অনেক বেশি ভালো কাজ করে। আপনি যে কাজগুলো করেছেন, যেমন আমরা এখন যে বর্তমানে শিশু পার্কে রয়েছি, এই পার্কটি অনেকদিন ইনঅ্যাক্টিভ ছিল, আপনি সক্রিয় করেছেন, মানে এখানে আসে আনন্দ নিয়ে আসে। আপনি চলে যাওয়ার পরে এই পার্কটির ভবিষ্যতে সংরক্ষণ হবে কিনা বা যত্ন নেওয়া হবে কিনা, এটি নিয়ে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন। এই বিষয়টি নিয়ে আপনার কোনো বলার আছে কিনা? এটা মানুষের যখন প্রাণের দাবি থাকে, তখন আসলে আমরা এগুলো অ্যাভয়েড করতে পারি না, এগুলো অ্যাভয়েড করার সুযোগ নেই। তো আশা করি যে এটা আরও ভালো থাকবে। পরবর্তীতে যারা ইউন হিসাবে আসবে, প্রশাসক হিসাবে কাজ করবে বা এটার কর্তৃপক্ষ হিসাবে কাজ করবে, ওরা আরও বেশি গুরুত্ব দেবে। কারণ এখানে যে পরিমাণ শিশু কিশোররা এখানে আসে, আপনি তাদেরকে দাওয়াত দিয়ে যদি নিয়ে আসেন, অর্থ দেখানোর জন্য যদি আপনি বলেন যে অর্থ দেবো, তাও আপনি এতগুলো শিশুকে পাবেন না। এখানে হলো বেশ করে শুক্র শনিবার ছুটির দিনে মানে তিল ধরার জায়গা থাকে না। আর এটা যেহেতু একদম ফ্রি এবং উন্মুক্ত, সবাই এটা ব্যবহার করতে পারে এবং হলো কারোর কোনো বাধা নেই। সবাই সবসময় বলতে নির্দিষ্ট টাইমে ব্যবহার করতে পারে। এটা আছে, বুট আছে, যেটা বুট থেকে আমাদের আয় হয়। বুটটা আমরা হলো আয়ের মাধ্যমে ইতিমধ্যে কিছু টাকাও আমরা রাজস্ব ফান্ডে আমরা জমা দিয়েছি, তো ওটার আয় থেকে আমরা জমা দেবো। তো আশা করি যে এর চাইতে আরও ভালো হবে। পাথরঘাটায় যেটা করে এসেছিলাম, সেটা কিন্তু যতটুকু করেছি, এটা কিন্তু পরবর্তী ইউনো এসে এটাকে কিন্তু আরও বড় পরিসরে হলো করেছে। এবং আশা করি যে প্রত্যেকটা জায়গায় যেগুলো কাজ করেছি, এগুলো জনগণের ম্যান্ডেটের কাজ। আমরা জানি বাংলাদেশের দুঃখজনকভাবে হলো সত্য, কিছু ট্যাগিংয়ে কিছু বিষয় থাকে, মানুষকে ট্যাগ দিয়ে হয়রানি করার চেষ্টা। আপনাকেও আমরা যেমনটা জানি যে আপনি এর মানে আওতার বাইরে ছিলেন না। তো যখন কেউ এত ভালো ভালো পজিটিভ কাজ করার পর যখন ট্যাগ দিয়ে আক্রান্ত করার চেষ্টা করে, এই বিষয়গুলো তখন আপনাদের কতটা আসলে বিরক্তি তৈরি করে বা কতটা? এটা আসলে খুবই বিব্রতকর এবং দুঃখজনক বিষয়। আমরা সরকারি কাজ করতে আসি, সরকারি কাজ করতে এসে আমরা আমাদের সরকারি কাজটাই করি। আর দেখা যায় যে ট্যাগিংয়ের যে বিষয়গুলো, এগুলো কোনো ধরনের প্রমাণ ছাড়া, কোনো তথ্য ছাড়া, উপাত্ত ছাড়া যখন হয়, এটা আসলে মানসিকভাবে খুব বিপর্যস্ত করে। এটা আসলে আমাদের জন্য খুবই কষ্টকর, এটা আমাদের জন্য একেবারে খুব বিব্রতকর। আর মানুষের সম্মান নষ্ট করার জন্য আসলে মানে কিছু একটা প্রচার করে দিলাম, এটা কিন্তু হয়ে যায়, দেখা যায় মান সম্মান নষ্ট হয়ে যায়। কিন্তু সেটার পরবর্তীতে কী হইলো, সেটা কিন্তু আসলে মানুষ খোঁজ রাখে না, কিন্তু যা হওয়ার কিন্তু হয়ে যায়। তো আমি মানে এটা আসলে খুবই বিব্রতকর অবস্থা তৈরি করে। যেমন পাথরঘাটায় যখন ছিলাম, যখন হলো পূর্ববর্তী সরকারের সময় ছিল, তখন কোর্ট ভবন নিয়ে একটা বিষয় ছিল। তো উপজেলা পরিষদের ভিতরে যদিও কোর্টের কোনো জমি নাই বা ছিল না, তখন তারা কোর্টের করতেছে, তো আইনজীবীরা এটা নিয়ে করতেছিলেন। তো ওই সময় দেখতাম যে হলো ট্যাগিংয়ের বিষয়, যে না ভিন্ন ধারার। আবার হইলো আমতলিতে যখন কাজ করতে আসলাম, মানে এটাও দেখলাম হলো যে এই আবার হইলো যে ভিন্ন ধারার, তখন এক ভিন্ন ধারা, এখন আবার ভিন্ন ধারা। আসলে বিষয়গুলো যে আমার কাজে যদি আসলে কেউ কোনো কষ্ট পেয়ে থাকে, দুঃখ পেয়ে থাকে, কোথাও কোনো বিষয় যদি থাকে, ভুল বুঝে থাকে, আমি মনে করি যে এটা আমার সাথে সরাসরি কথা বললে হয়তো বা আমি তাদেরকে প্রকৃত তথ্যটা দিতে পারতাম, প্রকৃত বিষয়গুলো বোঝাতে পারতাম। তো আশা করি যে সামনের সময়গুলোতে সবাই খুব সুন্দরভাবে আমরা কাজ করতে পারবো। আমাদের যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো আসলে চাই হলো প্রাতিষ্ঠানিক রূপ, একদম প্রাতিষ্ঠানিক রূপ, প্রাতিষ্ঠানিকভাবে বিধি মোতাবেক সব কিছু হোক, যেন হলো কোনো বিষয় যদি থাকে, সেই বিষয়গুলো যেন হলো খুব বিশ্লেষণ করে তারপর যেন হলো আসলে উপস্থাপন করা হয়। এটা হলো আমাদের জন্য আসলে সুবিধা। এই যে ট্যাগিং দিয়ে আত্মবিশ্বাসটা দুর্বল করে দেয়, এমনটি হওয়ার কারণে মানে বেশি কাজ করতে প্রেরণা নষ্ট হয়ে যায় কিনা? কোনো একটা কাজ করতে গেলে যখন এই বিষয়গুলো আসে, তখন তো কিছু বিষয় থাকেই। তারপরেও আমি আসলে যে ভালোবাসায় শিখতে হয়েছি, পাথরঘাটা থেকে পাথরঘাটায় যখন আসলে বদলি হয়, তখন আসলে জনমানুষের যে আকাঙ্ক্ষা ছিল, যে বিষয়গুলো ছিল, এগুলো আসলে মানুষ তো চিরকাল কোথাও থাকবে না, কিন্তু হলো মানুষের যে প্রত্যাশাটা ব্যক্ত করেছে, যেভাবে মিডিয়াগুলো তুলে ধরেছে, সাধারণ মানুষ যেই তথ্য যেগুলো বলেছে, তো এগুলো আমার জন্য বড় প্রাপ্তি। আর আমতলীর বিষয়ে যদি বলি,
আমতলীতে তো আমি আসলে স্বল্প সময়, তো এই স্বল্প সময়ের মধ্যে মানে মানুষ যেভাবে আমার প্রতি ভালোবাসা দেখিয়েছে, যেভাবে এগিয়ে এসেছে, এটা আসলে মানে চাকরি আমরা 59 বছর হয়তো বা করবো, কিন্তু হলো যে এই ভালোবাসাগুলো হলো আজীবনের। কি হবে না হবে এগুলো পরের বিষয়, কিন্তু হলো যে যেই ভালোবাসাটা পেয়েছে এটা আমার জীবনের জন্য পাথর হয়ে থাকবে, এবং আমি মনে করি যে এগুলো আমার অনেক বেশি বড় অর্জন। আপনার পরবর্তী যা দায়িত্ব পালন করতে আসবে তাদের উদ্দেশ্যে কোনো বার্তা রেখে যেতে চান কিনা? আর এটা তো ডেফিনেটলি এটা খুবই সুন্দর একটা উপজেলা, এটার ইতিহাস আছে, ঐতিহ্য আছে, এটার গুরুত্ব আছে, এটার আলাদা করে মানুষের স্বাতন্ত্র্য যে বোধ আছে সেটা আছে। এখানে শিক্ষিত সমাজ, এখানে যেই সংস্কৃতিটা আছে এইগুলো চমৎকার, এবং মানুষের যে আতিথেয়তা, মানুষের যে সমাদর করে মানে তাকে যে ঘরে তোলার যে বিষয়টা, এটা হলো এখানে ব্যাপকভাবে বিদ্যমান। তো আমার পরবর্তী যে সহকর্মী আসবে এটা তার জন্য একটা খুব সুন্দর একটা জায়গা হবে, এবং কাজ করার খুব ভালো একটা জায়গা হবে। সে সাধারণ মানুষের সাথে মিশবে, সে অফিসারদের সাথে সকলকে সাথে নিয়ে, যেহেতু হলো সে এখানের কেন্দ্রবিন্দু হিসেবে থাকবে, তার জন্য কাজ করাটা ইজি হবে। তো আমার যে পরবর্তী যে সহকর্মী আসবে সে আরও বেশি দক্ষ, আরও বেশি স্মৃতি, আরও বেশি মেধা সম্পন্ন ব্যক্তি হবে, এবং তার সাথে এই এলাকার জনগণ, এই এলাকার যে স্টেক হোল্ডার যারা আছে তাদের কাজ করতে আরও অনেক বেশি সুবিধা হবে, এবং আমার সহকর্মী হলো ভালোভাবে কাজ করতে পারবে। তো সুন্দর একটা মাঠ তার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, মাঠ পর্যায়ে থেকে আপনি সচিবালয়ে যাচ্ছেন, যদি কখনো নিকট ভবিষ্যতে বড় কোনো সুযোগ আসে যে আপনি সচিবালয়ে ভালো থাকবেন বা মাঠ পর্যায়ে আপনাকে সুযোগ দেওয়া হলো, আপনি কোনটিকে বেছে নেবেন এবং কেন? এক এক সময়ের জন্য আসলে এক একটা, যে যখন হলো যে আমাদের ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনটা হলো সবসময় হলো একটা মজার জায়গা বলতে এটা আপনার হলো কমিউনিকেশনটা হলো একেবারেই শেষ পর্যায়ে যে জনগণের সাথে। সচিবালয়ের বিষয়টা আসলে জনগণের সাথে ডিলিংস, কিন্তু হলো পরোক্ষভাবে যে এই ফিল্ড পর্যায়ে যে অফিসগুলো আছে এই অফিসের সাথে দেখা যায় যে আমাদের একটা প্রমোশনের যে বিষয়গুলো থাকে, এই প্রমোশনের একটা পর্যায়ে হলো আমাদের ম্যান্ডেটরি হলো মানে মাঠ এবং হলো সচিবালয় উভয় ক্ষেত্রে কাজ করা যায়, মাঠেও কাজ করা। আর আরেকটা সময় যেটা আছে গুরুত্ব দিবেন আপনার এটা তো হলো যে মাঠ পর্যায়টা তো ডেফিনেটলি এটা আমার ইয়ের মধ্যে থাকবে আর কি, পছন্দের তালিকায় থাকবে। বিসিএস ক্যাডারে আসার পরে অনেকগুলো কাজ করার সুযোগ পেয়েছেন, অনেক মানুষ আপনার কাজগুলো দেখে অনুপ্রাণিত হয়েছে, এমন অনেকে রয়েছে যারা শিক্ষিত অবস্থা আছে, তারা আপনার মতো করে কর্মকর্তা হতে চান। এক্ষেত্রে নতুনদের প্রতি আপনার কী পরামর্শ থাকবে? আপনি ব্যক্তি জীবনে কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন? কেন আসলে বিসিএসে আসবে এটা মনে হয় আগে দরকার। একেবারে যদি চম্বকভাবে বলি যে বিসিএসটা আসলে কেন দিবে, কেন এই মানে এই জবগুলোতে কাজ করবে, সেটা যদি একেবারে কমন লাইনে বলি যে সরকারি যত কার্যক্রম আছে, সরকারি বেসরকারি যতগুলো কার্যক্রম আছে, এই কার্যক্রমের মধ্যে আপনি যদি জনগণকে একদম প্রাইমলি সেবা দিতে চান এবং আপনি বোল্ডলি সেবা দিতে চান, আপনার ডেফিনেটলি হলো এই ক্যাডারশিপে যোগদান করা দরকার। আপনি এখানে যেমন হলো আপনি আপনার জনগণের কাছে যাওয়ার আছে, এখানে আপনার অথরিটি টাইপ কাজ করার সুযোগ আছে, অন্যদেরকে এই কাজে ইনভলভ করার সুযোগ আছে, যেগুলোতে আপনি অন্য সার্ভিসগুলোতে এইভাবে সমপর্যায়ে পাবেন না। এখানে ইউনো হিসেবে যেমন হলো আমার কাজ করার যে সুযোগটা আছে, সবগুলো দপ্তরকে একত্রিত করে কাজ করার সুযোগ আছে। এরকম জায়গা আপনি বাংলাদেশের অন্য কোনো ক্ষেত্রে কোনোভাবেই আপনি পাবেন না। তো এর জন্য আমি মনে করি যে হলো প্রত্যেকেরই এর চেয়ে তো ভালো মানে অন্যদিকে যাইতে পারে, উদ্যোক্তা হতে পারে, কিন্তু যারা আসলে চাকরিতে করতে চায়, চাকরিতে আসতে চায়, তাদের আসলে এই ক্যাডারে আসা উচিত। যেই জায়গা থেকে পড়াশোনা একেবারেই হলো যেই জায়গা, এটা হলো অজপাড়ার গায়ে যেটা বলি যে আমরা হলো এই স্যান্ডেল খুলে আর কি, স্যান্ডেল হাতে নিয়ে হলো স্কুলে যেতাম, এই আইল দিয়ে, এই যে ক্ষেতের আইল যেটা, এটা দিয়ে যেতে হতো, এটা দিয়ে আসতে হতো, যাইতে হয়তো বইয়ের অবস্থা করুণ হয়ে যেত, আবার দেখা যায় যে আস্তে আস্তে হয়তো বা ড্রেসের অবস্থা করুণ, বিভিন্ন চ্যালেঞ্জ থাকতো। তো এই জায়গাগুলো থেকে যেমন প্রাইমারি গিয়েছে, তারপরে হয়তো হাই স্কুল আমার উপজেলাতে গিয়েছে, আমাদের যে এটা হলো ঝিনাইগাতি উপজেলা আমার প্রাইমারি স্কুলের নাম হলো গজারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর উপজেলা শহরের যে হাই স্কুল সেটা হলো ঝিনাইগাতি পাইলট উচ্চ বিদ্যালয়। তো সেখানে আমি আর্টসে পড়াশোনা করেছি। আর্টসে ওখানে যেই পড়াশোনা করার সময় আমরা আসলে ওই স্কুল থেকে দুইজন, আমরা একজন হলো ডাক্তারে এসেছে, ডাক্তারে যোগদান করেছে, চিকিৎসক হয়েছে,
আর এখানে আমি এসেছি মানে আমার ব্যাচ থেকে আর কি। আর এরপরে ওখান থেকে হলো ঢাকায় নর্ডেম কলেজে ভর্তি হওয়া হয়, সেখানে কমার্সে ভর্তি হয়েছে। সেখানের যে পড়াশোনার ধরন সেগুলো তো আছে, রেগুলার যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো তো আছে। তো সেখান থেকে আবার হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে ইতিহাসে অনার্স মাস্টার্স করেছে। তো চাকরির পড়াশোনার সাথে যেই আমাদের যে একাডেমিক যে পড়াশোনা সেটার মধ্যে কিছু মিল আছে, যেগুলো হলো আমাদের বিসিএসে দেখা যায় যে একটা পার্ট থাকে হলো সাবজেক্টিভ, আর আরেকটা অংশ থাকে দেখা যায় যে এই সাবজেক্টিভের বাহিরে। তো এগুলোর জন্য আসলে প্রচণ্ড ইচ্ছা লাগে। শুধুমাত্র সাবজেক্টিভ পড়াশোনা দিয়েই যে আপনি সব কিছু অর্জন করে ফেলবেন এটার কোনো সুযোগ নেই। আবার হলো সাবজেক্টিভ পড়া ছাড়া যদি আপনি মনে করেন যে না আপনি বিসিএসে খুব ভালো করে ফেলবেন, চাকরি পরীক্ষায় ভালো করে ফেলবেন, এটারও আপনার কোনো সুযোগ নেই। তো এই জায়গাটাই হলো যে একটা সময় আসলে আমাদের যে পড়াশোনা আমি যেটা ফিল করি ক্লাস বিশেষ করে হলো 8, 9, 10 এই যে সময়টা আমি বেশি ফিল করি হলো যে এই সময় আসলে আমাকে কেউ বলে দিতে হতো না। এর আগে দেখা যায় বলে দিতে হতো পড়ো, কিন্তু এই সময়টায় আমার এই 3টা বছর আমি মনে করি যে আমার আসলে জীবনের মোড়টা ঘুরিয়ে দিয়েছে। এবং সেটার সময় দেখা যেত যে যাই কিছু হতো, আমি আড্ডাপ্রিয় মানুষ, কিন্তু তারপরেও অন্তপক্ষে পড়াশোনাটা দিনে কভার না করতে পারি রাতে কভার করতাম। রাতে দেখা যায় যে হয়তো বা রাত জেগে সেটা হয়তো অনেক সময় ভুল হয়ে যেত। এটা হলো বাস্তবতা। এই জনপদে আপনার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা, শেষ পর্যায়ে আপনি কী বলতে চান এই জনপদের মানুষদের উদ্দেশ্যে, কোনো বিশেষ বার্তা? এই জনপথের মানুষ আসলে খুবই মিশুক মানুষ, খুবই কী বলবো আবেগপরায়ণ, এবং তাদের যে স্মৃতিগুলো সেই স্মৃতিগুলো আসলে সবসময় ভাস্বরে থাকবে। আর আমি আসলে তাদেরকে মিস করব। আর তাদের জন্য হলো যে তারা আসলে যতটুকু এক্সপেক্ট করেছে দিন শেষে করতে পারিনি, তো সেটার জন্য আসলে তাদের কাছ থেকে ক্ষমা চাওয়ার আসলে বিকল্প নেই। তবে হলো অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় কখনো সুযোগ পেলে চেষ্টা করব হলো আমার সাধ্য অনুযায়ী আরও যদি কিছু করার থাকে সর্বোচ্চটা আরও করব। অনেক কাজ করার পরেও আপনাকে বিভিন্ন সময় দুঃখজনক বাস্তবতার মুখে হতে হয়েছে। আমরা জনপদের পক্ষ থেকে আমরাও আসলে আপনার কাছে আপনারা দুঃখিত হতে চাই। আপনি ভালো থাকবেন, আপনার ভবিষ্যৎ জীবনের সমৃদ্ধি কামনা করছি। যে আপনাদের প্রতিও কৃতজ্ঞ। আমি আমার আমতলীবাসী সহ বরগুনার যেহেতু বিভিন্ন উপজেলায় কাজ করেছি, দায়িত্ব পেয়েছিলাম, তো আমি এই বরগুনাবাসীর প্রিয় মানুষগুলোর প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক শুভকামনা আপনার প্রতি।